আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আজকে সময় করে আজকে আমাদের এই সেশনে যুক্ত হওয়ার জন্য। তো আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই মেক্সিমাম বললে ভুল হবে। আমরা সবাই এখানে অনার্সে বিভিন্ন কলেজে অধ্যয়নরত আছি। তো আসলে আমাদের একাডেমিক লাইফ থেকে প্রফেশনাল লাইফে যাওয়ার আ যে পথটা বা এই যে সময়টা, তো এক্ষেত্রে আসলে আমরা একাডেমিক লাইফ থেকে কিভাবে আমাদের প্রফেশনাল লাইফে যেতে পারি এবং এর মাঝে কি ধরনের সমস্যার সম্মুখীন আমরা হব বা হই, আজকে সেই সম্পর্কে কিছু আলোচনা করব এবং আ চেষ্টা করব সেই সম্পর্কে কিছু সমাধান দেওয়ার। তো আবার ওয়েলকাম সবাইকে আজকে আমার প্রেজেন্টেশনে। তো ১ম এ আমরা শুরু করব। আহ আমরা যদি দেখি এখানে ইউজিসির ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী আমরা আ প্রত্যেক বছর ২০২৩ সালেই ২০২৩ সালেই স্টুডেন্ট বের হয়েছে প্রায় ৯,২২,৫৬৬ জন। এর মধ্যে আমাদের অধিকাংশই যারা গ্র্যাজুয়েশন করে বের হয়েছে, তাদের অধিকাংশই বের হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে ১৫.৭০% এবং পক্ষান্তরে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বের হয়েছে ১২.৩০%। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর হিউজ পরিমাণ কি স্টুডেন্ট আমরা গ্র্যাজুয়েশন করে বের হচ্ছি। কিন্তু আবার অন্য একটা রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট আনএমপ্লয়মেন্টের সংখ্যা ২০২৪ সালের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর রিপোর্ট অনুযায়ী 2.62 মিলিয়ন, অর্থাৎ প্রায় ২৭ লাখ বেকার রয়েছে আমাদের দেশে। তো এই বেকারদের মধ্যে ম্যাক্সিমাম রয়েছেন যারা আমাদের ইউনিভার্সিটির ডিগ্রি হোল্ডার্স, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন শেষ করেছে তাদের সংখ্যাটাই বেশি। পক্ষান্তরে যদি আমরা দেখি যে প্রাইমারি অথবা সেকেন্ডারি এডুকেশন শেষ করেছে বিলো 3%। তো সুতরাং এটা খুবই একটা ভয়ংকর বিষয় যে বেকার থাকছে শুধুমাত্র যারা লেখাপড়া করেছে, অর্থাৎ ইউনিভার্সিটি থেকে বের হয়েছে বা অনার্স শেষ করেছে তাদের সংখ্যাটাই বেশি। অর অর্থাৎ যারা সার্টিফিকেট নেই এমন লোকের সংখ্যা অনেক কম। দুঃখিত। আর একটা আমরা বিডি জবস এর রিপোর্ট অনুযায়ী দেখতে পারি যে আমাদের দেশে আ আন্ডার যারা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে বের হয়েছে তাদের মধ্যে বয়স ৩০ পর্যন্ত বেকার থাকছে, এরকম সংখ্যা বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা সবচাইতে বেশি। সেটা ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে ৪৫% এবং প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে যথাক্রমে ১৮ এবং ৩৭%। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আসলে গ্র্যাজুয়েশন করে বের হয়েই যে আমরা যে চাকরির আশা করছি, তো সেই চাকরির আশাটা আমরা চাকরির বাজারের সাথে তাল মিলিয়ে উঠতে পারছি না। সুতরাং আমরা যে ডিগ্রি অর্জন করছি, ডিগ্রি অর্জন করেও বেকার থাকছি। এখন আসলে আমরা দেখব যে আসলে কি আ চাকরি কি নেই নাকি আমাদের মধ্যেই কিছু ঘাটতি রয়েছে। তো বিবিএস এর ২২-২৩ সেশনের রিপোর্ট অনুযায়ী আমরা দেখব যে গভর্নমেন্ট সেকশনে টোটাল চাকরির বা অর্থাৎ প্রার্থীর জন্য সিট রয়েছে ১৫,০৩,৭৭০টি। অপরদিকে এর মধ্যে আ মানে চাকরিরত আছেন ১১,৯০,৮৯১ জন। আবার আমরা দেখতে পাচ্ছি যে অবশিষ্ট বা ফাঁকা আসন রয়েছে ৩,১২,৮৭৯টি এবং কর্পোরেট বা প্রাইভেট সেক্টরে মোট সিট রয়েছে বা আসন রয়েছে ৪,১৫,৩৪১টি এবং এর মধ্যে আসন পূরণ রয়েছে ২,৬০,০০০টি এবং আবার ফাঁকা রয়েছে যে ১,৫৭,৮১৯টি। তো আমরা শুধু দেখতে পাচ্ছি যে আসলে আমরা অনেক সময় বলে থাকি যে আসলে চাকরি নেই, চাকরি নেই। কিন্তু এখন আমরা পরিসংখ্যান অনুযায়ী দেখতে পাচ্ছি যে আ আসলে চাকরি রয়েছে এবং সে অনুযায়ী আসনও ফাঁকা রয়েছে। সুতরাং তাহলে আসলে আমাদের ল্যাকিংসটা বা গ্যাপটা কোথায়? তো
তো সেটা আমরা এখন খুঁজে বের করার একটু চেষ্টা করব। আমরা দেখতে পাবো যে আসলে এই পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের মেইন সমস্যাটা হচ্ছে স্কিল গ্যাপ। আমাদের জবের কোনো অভাব নেই, আমাদের দক্ষ কর্মীর অভাব। সেক্ষেত্রে আমরা পরিসংখ্যান অনুযায়ী দেখতে পাবো যে আমাদের বেকারত্বের মূল কারণটাই হচ্ছে স্কিল গ্যাপ, যেটা 38% দায়ী, এবং ল্যাক অফ এক্সপেরিয়েন্স এর কারণে দায়ী হচ্ছে 25%। এবং জব স্ক্যারসিটি বলতে এখানে এমনভাবে বোঝানো হয়েছে যে আসলে কোনো ক্যান্ডিডেট তার নির্দিষ্ট বা ড্রিম জবটি করার জন্য আহ, সে আসলে ওই জবটি করতে চায়, কিন্তু সেক্ষেত্রে তার আহ, নির্দিষ্ট জবটি খুঁজে পাচ্ছে না। সেই ধরনের সংখ্যা হচ্ছে 22%, এবং অন্যান্য কারণ রয়েছে 15%। তো আমরা এখন এখানে একটি কোড দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক্সিকিউটিভ ডিরেক্টর ফাহমিদা খাতুন বলেছে যে উই ক্যান নট মিট জব মার্কেট ডিমান্ড বিকজ অফ আ সিরিয়াস স্কিলস মিসম্যাচ। That's why local employers continue to hire skilled manpower from abroad. আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমরা জব মার্কেটের ডিমান্ড সম্পূর্ণরূপে ফুলফিল করতে পারছি না, কারণ আমাদের যারা স্টুডেন্ট, যারা গ্রাজুয়েশন করে বেরোচ্ছি, তাদের মধ্যে খুব অনেক বড় ধরনের একটা স্কিল গ্যাপ রয়েছে। তো এই জন্য আমাদের যারা কোম্পানির হায়ার পর্যায়ে রয়েছে বা কোম্পানির মালিক পক্ষ রয়েছে, তারা বাইরের দেশ থেকে স্কিলড ম্যান পাওয়ার নিয়ে এসে আসলে সেই বড় বড় চেয়ারগুলোতে তাদেরকে বসাচ্ছে, এবং এর ভাবে হচ্ছে আমাদের দক্ষ জনবল বা দক্ষ জনশক্তির অভাবে আসলে আমরা চাকরি পাচ্ছি না। এবং আমরা প্রথম সারির কিছু পত্রিকার রিপোর্ট দেখি, তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশ হ্যাড, এখানে শিরোনাম করেছে বাংলাদেশ হ্যাড 9 লাখ আনএমপ্লয়েড গ্রাজুয়েটস ইন 2024। এবং আরেকটা দেখতে পাচ্ছি বণিক বার্তা লিখেছে মোস্ট স্টুডেন্টস ফিনিশড গ্রাজুয়েশন ইন পাস্ট 3 ইয়ার্স স্টিল আনএমপ্লয়েড। অর্থাৎ গ্রাজুয়েশন করার পরেও 3 বছর তারা বেকার থাকছে। এবং লাস্ট রিসেন্ট ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী হচ্ছে ইউনিলিভার গ্রুপের চেয়ারম্যান মাসুদ খান একটি রিপোর্ট লিখেছেন। স্যার রিপোর্টে লিখেছেন যে বাংলাদেশ ইজ প্রডিউসিং গ্রাজুয়েটস নট স্কিল। তিনিও এখানে তার আর্টিকেলে তুলে ধরার চেষ্টা করেছে যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা কত কত খারাপভাবে আসলে এই জব সেক্টরে ঢোকার সময় ভোগান্তির মধ্যে পড়ছে শুধুমাত্র স্কিল গ্যাপ থাকার কারণে। আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমে আসলে সেভাবে স্কিলটাকে ফোকাস করা হয় না। আমাদের প্রাইমারিলি যে এডুকেশন, সেই এডুকেশনে আসলে তত্ত্বীয়ভাবেই পড়ানো হয়, এবং বেশি সেভাবে কোনো ধরনের প্র্যাকটিক্যাল ভাবে কাজ করানোর মাধ্যমে স্কিল করাবে এই ধরনের সিস্টেম আমাদের দেশে নেই। এই জন্য আসলে আমরা আরেকটা ভিডিও দেখতে পারি যেখানে আমাদের বিগত ইন্টারিম গভর্নমেন্টের পররাষ্ট্র উপদেষ্টা তিনি হচ্ছে বলেছেন, তা আমরা যদি এই ভিডিওটা শুনি তাহলে সেটা বুঝতে পারবো। ইংরেজি যে বলতে পারে তার বেতন 3 গুণ হয়। কাজ করতেছে এই প্লেট পরিষ্কার করা। ইন্ডিয়া থেকে গেছে ইংরেজি বলতে পারে, তার বেতন যা, একই কাজ করতেছে একই প্রেমিসে। আমার এখান থেকে যাচ্ছে ইংরেজি বলতে পারে না, তার বেতন 1/3, কারণ সে যায় তফিলের বেতন। তার জন্য কিন্তু ওই প্রতিষ্ঠান ওই 3 গুণ বেতন দিচ্ছে, 2 গুণ যায় তফিলের পকেটে। যারাই যেখানে সুযোগ আছে, আপনারা ভাষা শেখেন, জাপানিজ শেখেন, কোরিয়ান শেখেন, কোরিয়ানদেরও একই অবস্থা। এবং ইনফ্যাক্ট আপনি আরবিও শেখান, যে ছেলেটা আরবি বলতে পারে সে কিন্তু মিডল ইস্ট থেকে তার বেতন 2 গুণ। ইংরেজি যে বলতে পারে তার বেতন 3 গুণ হয়। কাজ করতেছে এই প্লেট পরিষ্কার করা। ইন্ডিয়া থেকে গেছে ইংরেজি বলতে পারে, তার বেতন যা, একই কাজ করতেছে একই প্রেমিসে। আমার এখান থেকে যাচ্ছে ইংরেজি বলতে পারে না, তার বেতন 1/3, কারণ সে যায় তফিলের বেতন। তার জন্য কিন্তু ওই প্রতিষ্ঠান ওই 3 গুণ বেতন দিচ্ছে, 2 গুণ যায় তফিলের পকেটে। কেন? কারণ সে তাকে অনেকটা নিয়ে না করুন না, এটা না করলে তো সে আবার সেটা পাবে না। সেটা তাহলে আমরা এই পর্যন্ত ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে আসলে ল্যাঙ্গুয়েজ স্কিলের গ্যাপের কারণে আমরা প্রবাসী ভাই যারা বিদেশে বাইরে যাচ্ছে, তারা আসলে কতটা ভুক্তভোগী হচ্ছে তাদের পারিশ্রমিকের ক্ষেত্রে। তারা আসলে পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ দিলেন আমাদের মাননীয় উপদেষ্টা। তো
তিনি বললেন যে আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যারা যাচ্ছে তারা ইংরেজি ভাষা শিখে আমাদের দেশের যারা ভাইয়েরা আছে বা শ্রমিকরা আছে তাদের থেকে ২ গুণ বা ৩ গুণ বেশি টাকা পারিশ্রমিক পাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের আসলে শুধু সেক্ষেত্রেই নয় এবং ইংরেজি যেহেতু একটি আন্তর্জাতিক ভাষা, তো সেই ক্ষেত্রে আমাদেরও এই ভাষা নিয়ে আমাদের স্কিল হতে হবে এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ইংলিশ ভাষার কোনো বিকল্প নেই। তো আসলে মূলত আমরা এই ইয়া পর্যায়ে উপনীত হতে পারি যে আসলে সার্টিফিকেট ইজ ইম্পোর্টেন্ট বাট নট এনাফ। আসলে আমাদের এই ক্ষেত্রে ২ টা কি ওয়ার্ড মনে রাখতে হবে। একটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে যথেষ্ট। সার্টিফিকেট আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সার্টিফিকেট আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের সার্টিফিকেটের পাশাপাশি আমাদেরকে স্কিল অর্জন করতে হবে। তো স্কিল অর্জন করার জন্য আসলে আমাদের কি করতে হবে? কারণ আমাদের এডুকেশন সিস্টেমে গতানুগতিকভাবে কোনো সেরকম শেখানোর ব্যবস্থা নেই। তো সেক্ষেত্রে আসলে এই উদ্যোগটা আমাদেরকেই নিতে হবে। আমাদের নিজেদেরকেই করতে হবে। কারণ আমরা তো চাই যে ভালো জায়গায় যেতে হবে, ভালো কিছু করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকেই এই উদ্যোগ নিয়ে আমাদেরকেই শুরু করতে হবে আসলে আমরা কিভাবে স্কিল অর্জন করতে পারি এবং এই ধরনের স্কিল অর্জন করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। তো সেই প্ল্যাটফর্ম হিসেবে আমরা আসলে যুক্ত হতে পারি। এই প্রোগ্রাম নিয়ে এসেছে ক্যাম্পাস টু ক্যারিয়ার। তো ক্যাম্পাস টু ক্যারিয়ার এমন একটি প্রোগ্রাম যেটা আমরা নাম শুনেই বুঝতে পারছি যে ক্যাম্পাস থেকে ক্যারিয়ারে যাওয়ার প্রোগ্রাম। তো ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামে আসলে মূলত কি হয়ে থাকে? এখানে এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস লাইফ থেকে প্রফেশনাল লাইফে একটা ব্রিজ স্বরূপ হিসেবে কাজ করছে। যেখানে আসলে ক্যাম্পাস লাইফে থাকাতেই আসলে আমাদের প্রফেশনাল লাইফে কি ধরনের স্কিলস দরকার সেই স্কিলস গুলো শেখার মাধ্যমে এবং এক্সপেরিয়েন্স গ্যাদার করানোর মাধ্যমে আসলে এই গ্যাপটাকে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামে আসলে স্টুডেন্টদেরকে লার্নিং হ্যাবিটের মাধ্যমে আসলে তাদেরকে প্রথমত এইভাবে শুরু করানো হচ্ছে যে ট্রান্সফর্ম ঘটানোর চেষ্টা করানো হচ্ছে লার্নিং হ্যাবিটের মাধ্যমে। সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে হচ্ছে একজন স্টুডেন্টকে লার্নিং হ্যাবিটের মধ্যে নিয়ে এসে তার ট্রান্সফর্ম ঘটানো যায় সেটি নিয়ে কাজ করছে আমাদের ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামে। ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম কি জিনিস নিয়ে কাজ করছে এখন আমরা সেটা জানবো। আমাদের ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম কাজ করছে 4টি বিষয় নিয়ে: স্কিল, এক্সপেরিয়েন্স, মেন্টরশিপ এন্ড অপরচুনিটি। তো এখন আমরা দেখবো আসলে আমরা এখানে 11টা স্কিল নিয়ে কাজ করছি। 11টি স্কিল কি এখন আমরা সেই স্কিল গুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আসে ক্যাম্পাস টু ক্যারিয়ারের প্রেজেন্টেশন স্কিল। তো আসলে প্রেজেন্টেশন স্কিলের কথা না বললেই নয়, এটা আমাদের জন্ম থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত আমাদেরকে আমাদের নিজেদেরকে বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করতে হয়। সেটা বাসা হোক, বাড়ি হোক, পরিবারের ফ্যামিলি, বাবা মায়ের কাছে সামনে হোক, অথবা চাকরি ক্ষেত্রে হোক, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসরুমে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দিতে হয়। তাহলে এই প্রেজেন্টেশন স্কিল আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, যেটা আসলে না বললেই নয় বা এটার গুরুত্ব অপরিসীম। তারপরে আসবো আমরা কমিউনিকেশন স্কিলে। কমিউনিকেশন স্কিল আসলে আমরা যদি ভালোভাবে কমিউনিকেশন করতে না পারি তাহলে আমরা আমাদের ফ্যামিলি, বাবা মার কাছ থেকেও আসলে আমাদের চাহিদা পূরণ করতে পারবো না। এবং আমরা যদি কমিউনিকেশন করতে না পারি বা কথা বলতে না পারি তাহলে আমরা আমাদের প্রফেশনাল লাইফেও শাইন করতে পারবো না। অতএব আমাদের এই কমিউনিকেশন স্কিলটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেন আমরা আসবো ল্যাঙ্গুয়েজ স্কিল। তো আমরা যেটা দেখতেই পারলাম ল্যাঙ্গুয়েজ স্কিল আমরা কিভাবে অর্জন করব। আসলে আমরা একটু আগে দেখলাম আমাদের গত ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বললেন যে ল্যাঙ্গুয়েজ স্কিলের কারণেই আসলে আমাদের দেশে যারা শ্রমিক বা ভাইরা রয়েছে তাদের এবং আমাদের পার্শ্ববর্তী দেশের যারা শ্রমিক যাচ্ছে তাদের মধ্যে কি ধরনের বেতনের একটা বা পারিশ্রমিকের বৈষম্য দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে এবং তাছাড়াও আমরা যদি আমাদের ইন্টারন্যাশনাল ভাবে আমরা যদি আইএলটিএস দিয়ে বা বাইরে যেতে চাই সেক্ষেত্রেও আমাদের জন্য ল্যাঙ্গুয়েজ স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। দেন আসবো আমরা আইটি স্কিলের কথা না বললেই নয়। আইটি স্কিল মূলত আমরা এমন একটি যুগে বাস করছি এই মুহূর্তে যে আমরা আইটি ছাড়া আসলে
বা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ছাড়া আসলে নিজেদেরকে কল্পনা করতে পারি না। কারণ এখন যেভাবে গ্লোবালাইজেশনের যুগে চলে এসেছে, তো আমাদের জন্য আইটি স্কিলটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেন আসবো নেটওয়ার্কিং স্কিলে। নেটওয়ার্কিং স্কিলের ক্ষেত্রে আসলে আমরা নেটওয়ার্কিং এর মাধ্যমে আসলে কত ধরনের যে আহ, সুযোগ সুবিধা এবং নিজে বেনিফিশিয়াল হওয়া যায়, তো সেটা আসলে আমরা যদি কখনো নেটওয়ার্কিং স্কিল অর্জন না করি সেটা বুঝতে পারবো না। দেন আসবো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। তো এখন আমরা দেখতেই পাচ্ছি যে বিগত 2-3 বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আসলে আমাদের পুরো পৃথিবীতে ইম্প্যাক্ট ফেলছে। তো বিভিন্ন খাতেই আসলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা অনেক সেক্টরে আসলে এই ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি যে কতটা ভয়াবহ হতে পারে যদি আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে রপ্ত করতে না পারি। দেন আসবো আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সে। ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের নিজেদের ইমোশনকে কিভাবে রাইট অ্যামাউন্টে রাইট সিচুয়েশনে, যে রাইট সিচুয়েশন বলতে হচ্ছে অর্থাৎ যে কোনো সিচুয়েশনের কিভাবে আমাদের ইমোশনটাকে রাইট ভাবে আমরা কন্ট্রোল করতে পারি, অর্থাৎ অথবা আমাদের ইমোশনকে কিভাবে মেনটেন করতে পারি, সেই হিসেবে সেটার জন্য আমাদের এই স্কিলটা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেন আসবো লিডারশিপ স্কিল। তো লিডারশিপ স্কিল আসলে লিডার একজন লিডার তো আমাদেরকে জন্মগতভাবে লিডার হিসেবে কেউ লিডার হয়ে জন্মায় না, কিন্তু আমাদেরকে লিডার হতে হয়। তো এই লিডারশিপ স্কিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরিবারে, সমাজে এবং প্রফেশনাল লাইফে সব জায়গায় আসলে আমাদেরকে এই লিডারশিপ স্কিলটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তারপর আমরা আসবো অবস্টেকল ম্যানেজমেন্ট। অবস্টেকল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা আমাদের জীবনে এবং সেটা প্রফেশনাল হোক বা একাডেমিক হোক অথবা ক্যাম্পাস লাইফে হোক অথবা পার্সোনাল আর প্রফেশনাল লাইফ হোক, সব জায়গায় আমরা বিভিন্ন ধরনের অবস্টেকল ফেস করে থাকি। এই অবস্টেকল গুলোকে আমরা কিভাবে ম্যানেজ করে ওভারকাম করে জীবনে এগিয়ে যেতে পারি, সেই স্কিলগুলো আমাদের আসলে শিখে রাখা উচিত। আমরা ক্যাম্পাস টু ক্যারিয়ার সেই স্কিলটি নিয়েও কাজ করছে। এবং পরবর্তীতে আসি টিম বিল্ডিং। আসলে টিম ছাড়া আসলে নিজেদেরকে কল্পনা করা যায় না, কারণ একা একা কিছু করা যায় না। একা একা স্বপ্ন দেখলে সেটা শুধুই স্বপ্ন, কিন্তু আমরা যদি সবাই মিলে একটা স্বপ্ন দেখে তাহলে সেটা বাস্তব হয়। আমাদের পরিবার এবং প্রফেশনাল লাইফে আমাদেরকে টিম বিল্ডিং এর অতি গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালোভাবে একটা ভালো টিম গঠন করতে পারি তাহলে জীবনে আসলে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। দেন আসি যদি আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আমরা অনেক সময় আমরা প্রায় দেখব যে লটারি জেতার পরেও তারা অনেকেই আসলে সেই টাকা বা সেই সম্পদটাকে ধরে রাখতে পারে না। তারা সেই লটারি জেতার আগে যে সাবেক অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যায়। তো সুতরাং আমাদের জীবনেও এরকম এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্কিলটা অতি গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা আসলে কিভাবে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বা ফাইন্যান্সিয়াল জিনিসগুলোকে কিভাবে ম্যানেজ করব সেই স্কিলগুলো আমাদের রপ্ত করা উচিত। তো আমরা হচ্ছে এই স্কিলগুলোর মাধ্যমে এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য হচ্ছে এই ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম অনেক সুন্দর ব্যবস্থা রেখেছে। আসলে আমাদের এখানে 3 ভাবে কাজ করা যায়, যে অর্থাৎ প্রথমে একজন শিক্ষার্থী এখানে লার্নার হিসেবে প্রবেশ করে। দেন এখানে তারা ভলেন্টিয়ার ওয়ার্কের মাধ্যমে এখানে বিভিন্ন কাজ করার মাধ্যমে তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করে। দেন হচ্ছে তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারা অপরচুনিটি নিয়ে আসে। আসলে আমরা যখন এই স্কিলগুলো শিখে ভালোভাবে এক্সপিরিয়েন্সড হয়ে হব, তো এই জিনিসগুলো আমরা আমাদের সিভিতে অ্যাড করতে পারবো। তো এই এক্সপিরিয়েন্সের সেকশনটা যখন আমরা আমাদের সিভিতে অ্যাড করব, তখন এই আমাদের সিভিটা অনেক রিচ হবে। তো ইনরিচ হলে আমরা আসলে আমাদের যারা যখন আমরা কোনো কোম্পানিতে আমাদের প্রফেশনাল লাইফে বিভিন্ন জায়গায় আমাদের সিভি ড্রপ করব, সেক্ষেত্রে আমরা আমাদের সেই কোম্পানির এইচআর বা যারা রিক্রুটমেন্টের প্রসেসে থাকে তাদের বিশেষ নজরে থাকবে।
এবং মেন্টরশিপ আমাদের এই বিশাল দক্ষ আহ, আসলে দক্ষযোগ্যকে আহ, কাজের দক্ষযোগ্যকে সামাল দেওয়ার জন্য আমাদের রয়েছে অনেক বড় একটা অভিজ্ঞ মেন্টর প্যানেল। তো আমাদের প্রথমেই মেন্টর রয়েছেন শরীফুল ইসলাম সোহাগ স্যার, যিনি বিগত 20 বছর ধরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এবং আইএলটিএস নিয়ে কাজ করছে এবং তিনি ঢাকা বোর্ডের একজন এক্সামিনার। তারপরে আমরা আসবো প্রফেসর এস.এম. আরিফুজ্জামান স্যারের কাছে। স্যার একজন বুয়েটিয়ান এবং ফর্মার ফ্যাকাল্টি মেম্বার অফ ব্র্যাক, এনইসিউ অ্যান্ড আদার্স ইউনিভার্সিটি, অ্যান্ড অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ভালো ভালো ইউনিভার্সিটি তিনি ফর্মার ডিপার্টমেন্ট মেম্বার ছিলেন এবং তিনি ইন্টারন্যাশনাল সার্টিফাইড একজন ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেনার। এবং তারপরে আমরা আসবো নজরি জিলানি স্যারের কাছে। নজরি জিলানি স্যার আসলে অত্যন্ত একজন কর্পোরেট লেভেলের একজন বস বা গুরু বলা যায়। তিনি আসলে অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে এবং তিনি আসলে প্রথমে বিসিএস এ চান্স পেয়েছিলেন, কিন্তু সেখানে তিনি চাকরি না করে তিনি পরবর্তীতে নিজেকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন প্রাইভেট সেক্টরে। তিনি রানার অটোমোবাইলস, আকিজ ব্রেভারিজ এর মতো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে তিনি ডিরেক্টর পদে দায়িত্বরত ছিলেন। এবং আমাদের পরবর্তী ট্রেনার রয়েছেন কামরুজ্জামান সুমন স্যার, যিনি বিজনেস ক্যাটালিস্ট। তো তিনি বিজনেসের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন। তারপরে আমাদের আছেন জাকারিয়া চৌধুরী স্যার, আমাদের ইএসবিডির সিইও এবং ফাউন্ডার। তারপরে রয়েছেন মাশায়েদ হাসান সীমান্ত স্যার, যিনি তার 20 বছরের মতো বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তো তিনি আসলে আমাদের এই মেন্টরগণ তাদের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে এবং রিয়েল টাইম এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার মাধ্যমে আমরা আসলে তাদের মেন্টরিং এ থাকার ফলে আমরা আমাদের বিভিন্ন ধরনের অবস্টেকল খুব সহজেই রিকভার করতে পারবো। তো আমি চাইবো আসলে ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের সাথে আমি যেমন জয়েন হয়েছি আপনারা সেরকম জয়েন হবেন। আমি শেষে একটা কথা বলে শেষ করতে চাই যে আসলে জীবনটা আসলে উপভোগ করার জন্য আসলে আসলে আমরা অনেকে ফুটবল খেলা দেখেছি। তো ফুটবল খেলায় আসলে একজন প্লেয়ার মাঠে খেলে সেই খেলায় শিরোপা জিতে সেই ম্যাচটি উপভোগ করে, আর ঠিক সেই একই ফুটবল খেলা দর্শকের সারি থেকেও বসে সেই খেলাটাকে উপভোগ করে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে জীবনে আসলে নিজে সফলতা অর্জন করে সেই সফলতা উপভোগ করা, আমরা সেই সফলতা উপভোগ করতে চাই নাকি আমরা আসলে অন্যের সফলতা দেখে অন্যের সফলতা দেখে আমরা আসলে তাদের সফলতাকে বাহবা দিয়ে উপভোগ করতে চাই, সেইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তো আসুন আমি চাইবো যে আমি যেরকম ইএসবির সাথে অর্থাৎ ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে নিজেকে ট্রান্সফরমেশন করার একটা প্রসেসে যুক্ত রয়েছি, আপনারাও সেরকম আমাদের এই ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে নিজেদের ট্রান্সফরমেশন ঘটিয়ে নিজের পরিবর্তন পাশাপাশি পারিবারিক, সামাজিক এবং দেশের পরিবর্তন নিয়ে আসতে সাহায্য করবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকে আসলে এখানেই কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।